ওয়েলকাম। আজকে আমার ক্লাসটা একটু টেকনিক্যালি লেট হয়ে গেল, আমি ওপেন করতে পারছিলাম না, সরি, আধা ঘন্টা ডিলে। আজকে আমাদের টপিক হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম এন্ড নেফ্রাইটিক সিনড্রোম। এর আগের দিন আমরা পড়েছিলাম যে গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা বলেছিলাম যে ইনফ্লামেশন অফ দ্য গ্লোমেরুলাস, দিস ইজ কল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো গ্লোমেরুলোনেফ্রাইটিসের আমরা কয়েকটা প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বলেছিলাম যে এসিম্পটোমেটিক প্রোটিনিউরিয়া, হাইপারটেনশন, হেমাচুরিয়া, নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম, র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট কিডনি ইনজুরি অ্যান্ড ক্রনিক কিডনি ডিজিজ। আমরা এতগুলো প্রেজেন্টেশন গ্লোমেরুলোনেফ্রাইটিসের বলেছিলাম। তার মধ্যে দুইটা প্রেজেন্টেশন আজকে আমরা আলোচনা করব। একটি হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম আর একটা হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম। আমরা বলেছিলাম যে নেফ্রোলজির ক্লাসগুলো বুঝতে হলে এই গ্লোমেরুলোনেফ্রাইটিসের 7টা প্রেজেন্টেশন যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা নেফ্রোলজির পুরো ক্লাসগুলো বুঝতে পারবো। তো আমরা নেক্সট ক্লাসে এরপরে আমরা আরেকটা প্রেজেন্টেশন একেআই নিয়ে বলবো, আরেকটা প্রেজেন্টেশন সিকেডি নিয়ে বলবো, র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে বলবো। তো আজকে পরীক্ষার জন্য 5th ইয়ার ফাইনালে যেই লং কেস থাকে সেরকম টপিক নিয়ে আজকে মেইনলি আলোচনা। আমার মনে হয় পরীক্ষা বেসড আলোচনা এটা। তো নেফ্রোটিক সিনড্রোম এন্ড নেফ্রাইটিক সিনড্রোম, ওয়ান অফ দ্য টু প্রেজেন্টেশন অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো আমরা বলেছিলাম যে ইনফ্লামেশন অফ দ্য গ্লোমেরুলাস, দিস ইজ কল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলাস কি? দ্য টাফট অফ ক্যাপিলারিস, অনেকগুলো ব্লাড ভেসেলস, সেটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের আমরা বলছিলাম যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার আছে, তার 3টা লেয়ার আছে। যদি আমরা গ্লোমেরুলায়ের বাইরে থাকে হচ্ছে, আউটসাইডে থাকে হচ্ছে বোমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাই টু বোমেন্স ক্যাপসুল দিয়ে ব্লাড ফিল্টার হতে 3টা লেয়ার পেনিট্রেট করতে হয়। ইনসাইড টু আউটসাইড হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার, যেটা বলেছিলাম যে ব্লাড ভেসেলস এর ক্যাপিলারির সাথে লেগে থাকে। তারপরে হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এবং সবচেয়ে বাইরের লেয়ারটা হচ্ছে এপিথেলিয়াল পোডোসাইট। এই 3টা লেয়ারকে ট্রাভার্স করার পরে ব্লাডটা ফিল্টার হয়ে বোমেন্স ক্যাপসুলে চলে যায়। তো আমরা বলেছিলাম যে গ্লোমেরুলাসের যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের যে অটোইমিউন ডিজিজ, এই ইনফ্লামেশন গুলো কোন কোন জায়গায় হবে, 4টি জায়গা আমরা দেখেছিলাম আগের ক্লাসে। একটা হচ্ছে ফিল্ট্রেশন ব্যারিয়ারের 3টা জায়গা, এন্ডোথেলিয়াল সেলস যেটা গ্লোমেরুলার ক্যাপিলারির সাথে লেগে থাকে, তারপর গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এন্ড আউটসাইড এপিথেলিয়াল পোডোসাইট। এছাড়াও থাকে মেসেঞ্জিয়াল সেল, কানেকটিভ টিস্যু ম্যাট্রিক্স। এরকম 4টি জায়গায় আমাদের ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হয়, যার জন্য ইনফ্লামেশন হয় এবং গ্লোমেরুলার ক্যাপিলারি ব্যারিয়ারটা রাপচার হয়ে যায়। যখন গ্লোমেরুলার ক্যাপিলারি ব্যারিয়ারটা রাপচার হবে, তখন তার পারমিবিলিটিটা বেড়ে যাবে। যেই প্রোটিনগুলো আমাদের শরীরে থেকে বের হওয়ার কথা ছিল না, সেগুলো লিকিং হয়ে আমাদের ইউরিন দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ইনফ্লামেশন হওয়ার পরে যে কিভাবে নেফ্রোটিক সিনড্রোম হবে বা নেফ্রাইটিক সিনড্রোম হবে, সেটার হচ্ছে মেইন প্যাথোফিজিওলজি কিন্তু এটা। তো আমি আবারও আরেকবার বলি যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার, যার 3টি লেয়ার, এন্ডোথেলিয়াল, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এন্ড এপিথেলিয়াল পোডোসাইট, এই 3টা জায়গার মধ্যে যদি কোনো জায়গায় আমাদের আর্কিটেকচারে অটোইমিউন ফিনোমেনা ইনফ্লামেশন হয়, তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারির পারমিবিলিটিটা বেড়ে যায়, যার জন্য যেই অ্যালবুমিন আমাদের শরীরের জন্য ভাইটাল, সেই অ্যালবুমিন গুলো লিকিং হয়ে ইউরিন দিয়ে বের হয়ে যায়। সেরকম দুটো টপিক আজকে, নেফ্রোটিক সিনড্রোম এন্ড নেফ্রাইটিক সিনড্রোম। আমরা নেফ্রোটিক সিনড্রোম নিয়ে জানবো যে নেফ্রোটিক সিনড্রোমের ডেফিনেশন কি, এটার কজ এবং এটার ক্লিনিক্যাল ফিচার আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, এবং এটার কমপ্লিকেশন এবং ম্যানেজমেন্ট। আমরা পেডিয়াট্রিক্সেও এই দুটা টপিক নিয়ে আমরা অনেক পড়েছি, কিন্তু আমরা অ্যাডাল্ট নেফ্রোলজিতে আমরা এটা আজকে আলোচনা করব। তো নেফ্রোটিক সিনড্রোম ইজ এ কালেকশন অফ সিমটমস ডিউ টু কিডনি ড্যামেজ। আমরা বললাম যে ওই যে গ্লোমেরুলার ক্যাপিলারি ব্যারিয়ারে যে ড্যামেজটা হয়, তার জন্য
It is characterized by large amounts of proteinuria, massive proteinuria, more than 3.5 gram per 1.73 meter square body surface area per day, or more than 40 milligram per square meter body surface area per hour in children. Massive proteinuria, আমরা জানি যে একটা নরমালি 30 মিলিগ্রামের নিচে প্রোটিন যাওয়ার কথা না, 30 থেকে 300 মিলিগ্রাম পার ডে যদি যায় তাহলে আমরা তাকে মাইক্রো অ্যালবুমিনুরিয়া বলি। আর এখানে আমরা দেখাচ্ছি লার্জ অ্যামাউন্টস অফ প্রোটিনিউরিয়া, মোর দেন 3.5 গ্রাম পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া পার ডে। আর যদি বাচ্চাদের বলি তাহলে মোর দেন 40 মিলিগ্রাম পার স্কয়ার মিটার বডি সারফেস এরিয়া পার আওয়ার ইন চিলড্রেন। ম্যাসিভ প্রোটিনিউরিয়া ফলোড বাই hypoalbuminemia, less than 2.5 gram per deciliter. Due to hypoalbuminemia, edema that begins in the face, then hyperlipidemia and lipiduria. When lipid passes in the urine, this is called lipiduria, but it is not essential for the diagnosis of nephrotic syndrome. তো নেফ্রোটিক সিনড্রোম ডায়াগনোসিস করতে হলে আমাকে বলতে হবে যে এটা প্রথম 4টা কম্পোনেন্ট মেইন। ম্যাসিভ প্রোটিনুরিয়া সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বলে দিতে হবে মোর দেন 3.5 গ্রাম পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া, ফলোড বাই হাইপোঅ্যালবুমিনিয়া। যেহেতু প্রোটিন চলে গেল, অ্যালবুমিন লেভেল কমে গেল। অ্যালবুমিন কিভাবে কমে যাবে? লেস দেন 2.5 গ্রাম পার ডিএল। যখনই অ্যালবুমিন কমে যাবে, আমরা জানি প্যাথোফিজিওলজিতে ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে আমরা পড়ে আসি, যখন অ্যালবুমিন কমে যাবে প্লাজমা অনকোটিক প্রেসারটা কমে যায়। প্লাজমা অনকোটিক প্রেসার কমে গেলে এক্সট্রাভাসেশন অফ দ্য ফ্লুইড ইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড লেভেলে চলে যায়, ভলিউমটা হাইপোভলিউমিমিয়া হয়ে যায়, ভলিউম ডিপ্লেশন হয়। ভলিউম ডিপ্লেশন হলে কি হবে? অ্যালডোস্টেরন এবং এডিএইচ কাজ করবে। কাজ করার পরে কি হবে? ডিস্টাল টিউবুল যেটা আছে ওখান থেকে সোডিয়াম এবং ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হবে, হওয়ার পরে ভলিউম ওভারলোড হবে এবং ইডিমা ফর্মেশন হবে। এটা হচ্ছে দিস ইজ দ্য ইডিমা। এন্ড হাইপারলিপিডিমিয়া এটা কি জন্য হবে? যে যখন প্লাজমা অনকোটিক প্রেসারটা কমে যায় তখন লিভার কম্প্রোমাইজ করার জন্য লিপিড সিনথেসিস করে, লাইপোপ্রোটিন সিনথেসিস করে এবং লাইপোপ্রোটিন লেভেল বাড়ায় দেয়। মেইনলি এলডিএল লাইপোপ্রোটিনটা বাড়ে এবং ইভেন ভিএলডিএলও বাড়ে। দিস ইজ হচ্ছে হাইপারলিপিডিমিয়া। এবং অনেক সময় হাইপারলিপিডিমিয়ার জন্য লিপিড লেভেল এত বেড়ে যায় যে কিছু লিপিড ইউরিন দিয়ে পাস করে চলে যায়। দিস ইজ কল্ড লিপিডিউরিয়া। তো নেফ্রোটিক সিনড্রোমের ডেফিনেশনে যারা খুব ভালো করবে এখানে জিজ্ঞাসা করবে কিন্তু যে হোয়াট আর দ্য মেকানিজম অফ ইডিমা, হোয়াট আর দ্য মেকানিজম অফ হাইপারলিপিডিমিয়া। ইডিমা তো আমি বললামই, যেহেতু প্লাজমা অনকোটিক প্রেসার হাইপোঅ্যালবুমিনিয়া হওয়ার জন্য অ্যালবুমিন যখন কমে যায় তখন প্লাজমা অনকোটিক প্রেসারটা কমে যাবে। কমে যাওয়ার জন্য ফ্লুইড মুভস টু দ্য এক্সট্রাসেলুলার স্পেস। তার জন্য আমাদের ভলিউম ডিপ্লেশন হবে, ফলোড বাই হরমোনগুলো সিক্রেশন হবে, এডিএইচ হবে, অ্যালডোস্টেরন হবে। হওয়ার পরে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনের জন্য আমাদের যে ডিস্টাল রেনাল টিউবুলস ছিল সেখান থেকে সোডিয়াম এবং ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হবে, হওয়ার পরে ফ্লুইড ওভারলোড হবে, ইডিমা ফর্মেশন হবে। দিস ইজ দ্য মেকানিজম অফ ইডিমা। এন্ড হাইপারলিপিডিমিয়া হচ্ছে যে লিভার যখন প্লাজমা অনকোটিক প্রেসার কমে যায়, লিভার এটাকে কম্পেনসেট করার জন্য অনেকগুলো লিপিড সিক্রেশন করা শুরু করে, মেইনলি লো ডেনসিটি লাইপোপ্রোটিন এটা ইনক্রিজ করা শুরু করে। ইভেন ভিএলডিএল ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিনও বেড়ে যায়। এবং লিপিড যখন অনেক বেশি যাবে তখন আবার কিছু ইউরিন দিয়েও চলে যাবে। দিস ইজ দ্য লিপিডিউরিয়া। So what are the sign symptoms? The most common sign in excess fluid in the body due to serum hypoalbuminemia. যেহেতু হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকবে যার জন্য ফ্লুইড এক্সেস ফ্লুইড অল ওভার দ্য বডিতে অ্যাকুমুলেশন হবে। লোয়ার সিরাম অনকোটিক প্রেসার কজেস ফ্লুইড টু অ্যাকুমুলেট ইন দ্য ইন্টারস্টিশিয়াল টিস্যুস। Sodium and water retention aggravates the edema. This may take several forms. আমি যেই প্যাথোফিজিওলজিটা বললাম কিছুক্ষণ আগে যে ইডিমা কিভাবে হয় সেটাই এখানে দেখালো। কিভাবে আমরা দেখবো এই পেশেন্টগুলোকে? যে পাফিনেস অ্যারাউন্ড দ্য আইস, ক্যারেক্টারিস্টিক্যালি ইন দ্য মর্নিং, ঘুম থেকে ওঠার পরে ডিপেন্ডেন্ট সাইডে আমাদের আপার আইলিড গুলো ফুলে যাবে। পিটিং ইডিমা ওভার দ্য লেগস, ফ্লুইড ইন দ্য প্লুরাল ক্যাভিটিতে যখন যাবে তখন আমরা ওটাকে প্লুরাল এফিউশন বলবো। আর মোর কমনলি অ্যাসোসিয়েটেড উইথ এক্সেস ফ্লুইড ইজ পালমোনারি ইডিমা, যখন তার শ্বাসকষ্ট শুরু হবে।
ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি, তখন তাকে আমরা বলি অ্যাসাইটিস। জেনারেলাইজড ইডিমা যখন দেখবো, অনেক পেশেন্ট বাচ্চাকে আমরা পাবো যে একদম জেনারেলাইজড ইডিমা, তখন সেটাকে আমরা বলি অ্যানাসার্কা। এছাড়াও নেফ্রোটিক সিনড্রোমের জন্য কিছু কিছু প্রবলেম হয় আমাদের শরীরে, এগুলো পোস্ট গ্রাজুয়েশন লেভেলের, তাও কেউ মনে রাখতে পারলে অনেক সুবিধা। যেমন অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, আয়রন রেজিস্ট্যান্ট মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। ডিসনিয়া হয় শ্বাসকষ্ট, যেহেতু আমরা বললাম যে প্লুরাল ইফিউশন হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, এই জন্য ডিসনিয়া হয়। ইএসআরটা, ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট ইজ ইনক্রিজড। আমরা জানি যে গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ দ্য ইনফ্লামেটরি প্রসেস, যার জন্য ইএসআরটা রেজড হয়ে যাবে। সাম পিপল মে নোটিস ফোমি অর ফ্রদি ইউরিন। পেশেন্ট প্রথমেই কমপ্লেইন করবে কিন্তু একটা পেশেন্ট এসে যে আমার যে স্বাভাবিক ইউরিন ক্লিয়ার থাকার কথা সেটা হচ্ছে না, এরকম ফ্রদি, ফেনার মতো হচ্ছে অথবা ফোমি হচ্ছে ইউরিনটা। মে হ্যাভ ফিচার্স অফ দ্য আন্ডারলাইং কজ। আমরা কিছুক্ষণ পরেই আসবো যে নেফ্রোটিক সিনড্রোমের কজ, যেমন যদি এটা অ্যাসোসিয়েটেড উইথ এসএলই পেশেন্ট হয়, সিস্টেমিক লুপাস ইরাইথোমাটাস, তাহলে তার যা যা ফিচার থাকবে, র্যাশ, তারপরে তোমার অনেক ফিচার আছে এসএলইর। আমরা এখানে একটু দেখেছি যে র্যাশ থাকতে পারে। যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, সেকেন্ডারি কজেস, ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য যে ফিচার আছে সেই নিউরোপ্যাথির ফিচারগুলো, পেরিফেরাল নিউরোপ্যাথির ফিচার পাওয়া যাবে। তো নেফ্রোটিক সিনড্রোম ইজ নট এ ডিজিজ। এটা চারটা কম্পোনেন্ট মেইন, এই যে আমরা দেখালাম। প্রোটিনিউরিয়া মোর দেন 3.5 গ্রাম পার ডে পার 1.73 মিটার স্কোয়ার। রিমেম্বার, প্রোটিনিউরিয়া মোর দেন 3.5 গ্রাম পার ডে, সাথে বলতে হবে পার 1.73 মিটার স্কোয়ার বডি সারফেস এরিয়া ইন 24 আওয়ার্স। ফলোড বাই হাইপোঅ্যালবুমিনেমিয়া, যেহেতু অনেক প্রোটিন চলে গেল, ব্লাডে অ্যালবুমিন কমে গেল। অ্যালবুমিন কত কমলো? লেস দেন 2.5 গ্রাম পার ডিএল। তাহলে এই লেভেলটা এবং অ্যালবুমিন লেভেলটা ডেফিনেশনে উল্লেখ করলে এক্সামিনাররা খুব খুশি হয়। যখনই অ্যালবুমিন কমে গেল, অনকোটিক প্রেসার কমে গেল, ফ্লুইডটা শিফট হয়ে গেল, হাইপোভলিউমিয়া ডেভেলপ করলো, হরমোনগুলো সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনের জন্য রাস সিস্টেমকে অ্যাক্টিভেট করবে, এডিএইচ কে অ্যাক্টিভেট করবে, এবং ডিস্টাল টিউবুল থেকে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে এবং ইডিমা ফর্মেশন হবে। এবং আরেকটা আমরা বললাম, ডিউ টু লো অনকোটিক প্রেসার, লিভার সিনথেসিস, ইনক্রিজ লিপিড, দিস ইজ কল্ড হাইপারলিপিডেমিয়া। নেফ্রোটিক সিনড্রোম ক্যান বি প্রাইমারি। প্রাইমারি মানে যখন কিডনি নিজের কিডনির কোনো ডিজিজ যার জন্য হয়, সেটা হচ্ছে প্রাইমারি কজ। আর সেকেন্ডারি হচ্ছে বিং এ রেনাল ম্যানিফেস্টেশন অফ সিস্টেমিক জেনারেল ইলনেস। অনেক ডিজিজ আছে যেগুলোর ফলশ্রুতিতে কিডনি ইনভলভ হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি কজ। আমরা জাস্ট নেফ্রোটিক সিনড্রোমের যে ক্লাসিফিকেশন এবং গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্লাসিফিকেশন অনেকটা একই রকম। আমরা প্রাইমারি কজ বলেছিলাম সেদিন, সেকেন্ডারি, এরকম মনে করলেই হয়ে যাবে। প্রাইমারি কজ কি কি আছে? একটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ, আমরা খুবই জানি বাচ্চাদের হয় এবং এটা স্টেরয়েড সেনসিটিভ, সাধারণত স্টেরয়েড দিলে খুব ভালো রেসপন্স হয়, মিনিমাল চেঞ্জ ডিজিজ। এরপরে আমরা দেখি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এটা হচ্ছে সাধারণত অ্যাডাল্টদের হয়। মিনিমাল চেঞ্জ হচ্ছে, মিনিমাল মানে এটাতে আমরা একটা জিনিস, যে আমরা যখন কিডনি বায়োপসি করি তখন তিনটা স্টেজে এটা পরীক্ষা করা হয়। একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপি করি, ইমিউনোফ্লোরেসেন্স স্টাডি করি এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি স্টাডি করি। মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথিতে দেখা যায় যে মিনিমাল মানে লাইট মাইক্রোস্কোপি এবং ইমিউনোফ্লোরেসেন্স স্টাডিতে কিছু খুঁজে পাওয়া যায় না হিস্টোপ্যাথোলজিতে। যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ করি তাহলে দেখি যে ইফেসমেন্ট অফ পোটোসাইট, আমরা যে এপিথেলিয়াল পোটোসাইট গুলো ইফেসমেন্ট পাওয়া যায়, হচ্ছে মিনিমাল চেঞ্জ নেফ্রোপ্যাথিতে। আর ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এটা হচ্ছে অ্যাডাল্টদের হয়। আমরা বলেছিলাম যে যখন লেস দেন 50% গ্লোমেরুলে ইনভলভ হয় তখন তাকে ফোকাল বলে, আর মোর দেন 50% ইনভলভ হলে তাকে বলা হয় ডিফিউজ। তাহলে ফোকাল হচ্ছে, ফোকাল মানে লেস দেন 50% গ্লোমেরুলার ইনভলভমেন্ট হয়ে যে স্ক্যারিংটা হয়েছে সেটাই হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোসিস, এবং সেগমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য পোর্শন অফ দ্য গ্লোমেরুলাই। এরপরে আছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এটা সাধারণত অ্যাডাল্ট পেশেন্টদের হয়, বড়দের ক্ষেত্রে। এবং আরেকটা হচ্ছে মেমব্রেনো পলিফ্রাইটিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, যার আরেকটি নাম হচ্ছে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটাও চিলড্রেনদের হয়, তবে যে কোনো এজেই হতে পারে।
এটা আমরা এর আগের দিন বলেছিলাম যেটা তিনটা টাইপ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 2 হচ্ছে ডেন্স ডিপোজিট ডিজিজ। আমাদের 5th ইয়ারে এত মনে রাখার দরকার নেই, শুধু প্রাইমারি কজ গুলো বলতে পারলেই হলো এবং কোন এজে কোনটা হয়। মিনিমাল চেঞ্জ এবং মেমব্রেনো পলিফারেটিভ, যার আরেকটা নাম হচ্ছে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো চিলড্রেনদের হয়, তবে মেসেঞ্জিও ক্যাপিলারি বড়দেরও হতে পারে। মিনিমাল চেঞ্জও অনেক সময় 5 to 10% অ্যাডাল্টদের হয়। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস হচ্ছে অ্যাডাল্টদের এবং মেমব্রেনাস এটা হচ্ছে ওল্ডার এজ, সাধারণত 40 ইয়ার্স এর উপরে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি দেখা যায়। সেকেন্ডারি কজ মনে রাখতে হবে, অন্তত দুইটা কজ মনে রাখতে পারলেই হলো, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আর একটা হচ্ছে লুপাস ইরাইথেমেটোসিস। এসএল এর জন্য এই দুটো। এছাড়া তোমাদের যে কোনো ইনফেকশনের যা নাম মনে আসবে, বিশেষ করে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, এনি ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্যারাসাইটিক ইনফেকশন, তোমার সিফিলিস, ম্যালেরিয়া, যে কোনো ইনফেকশনের নাম বলতে পারলেই হলো। ভাইরাল, ব্যাকটেরিয়াল সব ইনফেকশনের মধ্যে পড়বে। এছাড়া আছে অ্যামাইলয়েডোসিস, প্যারাপ্রোটিনিমিয়াস, নামগুলা বললেই হবে। এগুলো হচ্ছে মেইন। তো সেকেন্ডারি কজের মধ্যে তোমাদের আন্ডার গ্রাজুয়েটে ডায়াবেটিস মেলাইটাস এবং লুপাস ইরাইথেমেটোসিস, এটা বলতে পারলে হবে। এখন আমরা ডায়াগনোসিস কিভাবে করব নেফ্রোটিক সিনড্রোমে? প্রথমে আমরা বললাম যে একটা ইউরিন অ্যানালাইসিস করব। ইউরিন করলে কি দেখবো আমরা? অ্যালবুমিন যাচ্ছে ম্যাসিভ, মানে আমরা ইউরিনে দেখবো যে 3+, 4+ অ্যালবুমিন দেখাচ্ছে, যেহেতু আমরা বলেছিলাম যে মোর দেন 3.5 গ্রাম 24 আওয়ার্সে পাস করে ইউরিনটা। ইউরিন সেডিমেন্ট এক্সামিনেশন করতে পারি, ইউরিন প্রোটিন মেজারমেন্ট করতে পারি 24 আওয়ার্সে। এখন সাধারণত স্পট ইউরিন করা হয়, কারণ ইউরিন প্রোটিন মেজারমেন্টে অনেক ফ্যালাসি আছে, ইউরিন কালেকশন করতে ঝামেলা হয়, এর জন্য স্পট ইউরিন যেটা করা হয় অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এসিআর। এছাড়া আমরা ব্লাডে করতে পারি সিরাম অ্যালবুমিন। আমরা প্রথমেই বললাম যে নেফ্রোটিক সিনড্রোমের 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে হাইপোঅ্যালবুমিনেমিয়া, মানে অ্যালবুমিন লেস দেন 2.5 গ্রাম পার ডিএল। আমরা সিরাম অ্যালবুমিন দেখলে বুঝতে পারবো। সেরোলজিক্যাল স্টাডিজ ফর ইনফেকশন এন্ড ইমিউন অ্যাবনরমালিটিস, আমরা যেই ডিজিজ ইনফেকশন, যদি আমরা মনে করি যে এটা হেপাটাইটিস, তাহলে হেপাটাইটিস বি এর টেস্ট করব, হেপাটাইটিস সি এর, এইচআইভি মনে করলে এইচআইভি, সিফিলিস মনে করলে সিফিলিস, অ্যাকর্ডিং টু আমরা সাসপেক্ট যা করব সেই রকম ইনফেকশনের। এবং ইমিউন অ্যাবনরমালিটিস, আমরা যদি মনে করি যে আমরা বললাম যে এসএলই লুপাস নেফ্রাইটিস এর জন্য যদি হয়, তাহলে লুপাসের যে পরীক্ষা C3, C4, এএনএ, অ্যান্টিনিউট্রোফিলিক অ্যান্টিবডিসাইড, তারপরে আনকা, এগুলো আমরা করে দেখবো। আরো যতগুলো সেকেন্ডারি মার্কার আছে। এবং আমরা এরপরে দেখতে পারি রেনাল আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রামে দেখবো যে সাধারণত যে কর্টেক্স এবং মেডুলা, এগুলো ডিফারেন্সিয়েশনটা লস্ট হয়ে যায় নেফ্রোটিক সিনড্রোমে, এবং হাইপার ইকোইক শ্যাডো থাকে রেনাল আল্ট্রাসোনোগ্রামে। কিডনি সাইজ ঠিকই থাকবে, কিন্তু দেখা যাবে যে কর্টেক্স এবং মেডুলা ডিফারেন্সিয়েশন আমরা করতে পারছি না। এবং ফাইনালি আমাকে রেনাল বায়োপসি করতে হবে। মানে আমরা এতগুলো পরীক্ষা করলাম কেন? এগুলো করে আমাকে রেনাল বায়োপসিতে যেতে হবে। এখন সরাসরি কিন্তু রেনাল বায়োপসিতে যাওয়া যাবে না। রেনাল বায়োপসি করে সাধারণত নেফ্রোলজিস্টরা, রিপোর্টটা দেয় খুব ভালো একজন রেনাল হিস্টোপ্যাথোলজিস্ট। তো রেনাল হিস্টোপ্যাথোলজিস্টের কাছে আমরা যে প্রাইমারি ডিজিজ গুলোর নাম বললাম, মিনিমাল চেঞ্জ, মেমব্রেনাস, মেমব্রেনোপলিফারেটিভ, ফোকাল সেগমেন্টাল, এগুলো আমরা আইডেন্টিফাই করার জন্য আমাকে আগে প্রথমে ব্লাডের পরীক্ষা লাগবে, ইউরিনের পরীক্ষাগুলো লাগবে, সেকেন্ডারি মার্কার লাগবে। এগুলো লিখে আমাদেরকে কিডনি বায়োপসি করে হিস্টোপ্যাথোলজিস্টের কাছে হিস্টোপ্যাথোলজি, ইমিউনোফ্লোরেসেন্স স্টাডি এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্য পাঠিয়ে দিতে হবে। এই সাথে এই ডাটাগুলো দিতে হবে, তাহলে ওনারা বুঝতে পারবে। যেমন আমি বলি, যেমন কমপ্লিমেন্ট লেভেল, তোমরা ডেভিডসনে দেখবা যে হোয়াট আর দ্য কজেস অফ হাইপোকমপ্লিমেন্টেমিয়া, C3, C4, C3 কোথায় কমে যায়, দেখবা যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে দেখবা যে ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস, এগুলো অনেকগুলো 7-8টা, মেমব্রেনোপলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেসেঞ্জিও ক্যাপিলারি যেটা টাইপ 2, এগুলোতে দেখা যায় যে কমপ্লিমেন্ট লেভেল কমে যায়। আমি যদি C3 আগেই ব্লাডে কালেকশন করে বলতে পারি যে এটার কমপ্লিমেন্ট লেভেল কমে গেছে, তারপর আমি যখন বয়সটা দেখালাম যে এটা ইয়াং এজ, তখন দেখা যায় যে যারা হিস্টোপ্যাথোলজিস্ট তাদের কাছে এই মার্কার গুলো থাকলে তাদের ক্লিনিক্যালি কোরিলেট করেই তারা হিস্টোপ্যাথোলজির রিপোর্ট দেয়। এবং হিস্টোপ্যাথোলজি আমরা বলছিলাম যে 3টা স্টেজে করা হয়, লাইট মাইক্রোস্কোপি করা হয়, তারপরে ইমিউনোফ্লোরেসেন্স স্টাডি করা হয় এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ করা হয়।
ইলেকট্রন মাইক্রোস্কোপ সাধারণত আমাদের দেশে বা অন্যান্য অনেক দেশেই করা হয় না, আমরা এখনো এই পর্যায়ে যাইনি। ইভেন ইন্ডিয়াতেও খুব কয়েকটা মাত্র সেন্টারে করা হয়। আমরা মেইনলি লাইট মাইক্রোস্কোপি এবং ইমিউনোফ্লোরেসেন্সের উপরই ভিত্তি করে আমরা রেনাল বায়োপসি রিপোর্টগুলো দিই। এবং রেনাল বায়োপসি আসার পরে যেরকম অ্যাকর্ডিং টু হিস্টোপ্যাথোলজি সেরকম আমাদেরকে ট্রিটমেন্টটা শুরু করতে হবে। এটা হচ্ছে আমাদের বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট। তোমরা জেনারেল এক্সামিনেশনের যে অনেকগুলো পয়েন্ট, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। তোমরা যখন লং কেসে যাবা তোমাদের কিন্তু হিট কোয়াগুলেশন টেস্ট করে দেখাতে হবে যে অ্যালবুমিন যে কোয়াগুলেশন হয়ে গেছে সেটা যে, তোমরা তো জানোই তোমাদের রেজিস্টারে হিট কোয়াগুলেশনটা সবাই শিখে নেবে। এই যে দেখবা, এই যে দেখো আপার 1/3 এরকম ফোমি ইউরিন ফ্রদ এরকম, এগুলো হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের ইউরিন স্যাম্পল। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা বলছিলাম যে নেফ্রোটিক সিনড্রোমের ফলে কি কি কমপ্লিকেশন হতে পারে, হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ নেফ্রোটিক সিনড্রোম এন্ড দেয়ার ম্যানেজমেন্ট। মানে যেরকম কমপ্লিকেশন হবে সাথে সাথে সেরকম ম্যানেজমেন্ট করতে হবে। এবং প্রথম কমপ্লিকেশন আমরা বলছিলাম যে যেহেতু ম্যাসিভ প্রোটিনিউরিয়া যায়, যার জন্য হাইপোঅ্যালবুমিনেমিয়া হবে। হাইপোঅ্যালবুমিনিয়ার মেকানিজম আমরা বলে দিচ্ছি যে ইউরিন প্রোটিন লসেস এক্সিড দ্য সিনথেটিক ক্যাপাসিটি অফ দ্য লিভার। আমরা জানি যে লিভার যে পরিমাণ প্রোটিন সিনথেসিস করে, কিন্তু তার থেকে বেশি যখন গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনটা আর্কিটেকচারটা নষ্ট হয়ে যাবে, সব প্রোটিন ইউরিন দিয়ে চলে যাবে। সেটা হচ্ছে হাইপোঅ্যালবুমিনিয়া। কনসিকুয়েন্স কি হবে? রিডিউস অনকোটিক প্রেসার, প্লাজমা অনকোটিক প্রেসারটা কমে যাবে। এবং তখন আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। এখন হাইপোঅ্যালবুমিনিয়ার জন্য যদি অ্যালবুমিন লেভেল কমে যায়, তখন আমাদেরকে ইনজেকশন অ্যালবুটিন পাওয়া যায় 20% অ্যালবুটিন ইনজেকশন দিতে হবে অ্যালবুমিন লেভেল বাড়ানোর জন্য। একটা জিনিস বলে রাখি যে অ্যালবুমিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট মার্কার। যদি ব্লাডে কারো নেফ্রোটিক সিনড্রোমের অ্যালবুমিন লেস দেন 2 গ্রাম পার ডিএল নেমে যায়, তাদের কিন্তু থ্রোম্বো এম্বোলিক ম্যানিফেস্টেশনের চান্স খুবই বেশি। তাদের কিন্তু ডিপ ভেন থ্রোম্বোসিস হবে, পালমোনারি এম্বোলিজম হয়ে পেশেন্টটা মারাও যেতে পারে। যার জন্য তখন তাকে প্রোফাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া হয়, ওয়ারফেরিন, হেপারিন এগুলো দিয়ে রাখা হয়, যাতে তার অন্য কোনো ভাস্কুলার ইভেন্ট না ঘটে, থ্রম্বোটিক ইভেন্ট যাতে না ঘটে। তো কি কি কারণে আমাদের এটা খেয়াল রাখতে হবে? নেফ্রোটিক সিনড্রোমে আমাদের মনে রাখতে হবে যদি অ্যালবুমিন লেভেল, আমরা বলেছিলাম যে ডেফিনেশনে লেস দেন 2.5 গ্রাম, কিন্তু আমরা যদি দেখি যে অ্যালবুমিন আরো কমে গিয়েছে, লেস দেন 2 গ্রামের নিচে নেমে গিয়েছে, এবং প্রোটিন যদি আমরা 24 আওয়ার্সে 10 গ্রাম 10 গ্রামের উপর চলে যায়, তাহলে কিন্তু এই পেশেন্ট গুলাকে প্রোফাইলেকটিক অ্যান্টিথ্রম্বোটিক এজেন্ট দিতে হবে, নাইলে এদের পালমোনারি এম্বোলিজম হবে এবং ডিপ ভেন থ্রম্বোসিস হয়ে রোগী খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা তখন ওয়ারফেরিন, হেপারিন, অ্যান্টিকোয়াগুলেশন এগুলো ইউজ করি, এবং অ্যাকর্ডিং টু আইএনআর দেখে আইএনআরটা 2 to 3 এর মধ্যে আমরা রাখার চেষ্টা করি। তারপরে এভিড সোডিয়াম রিটেনশন, এটা তো আমরা প্রথমেই বলে নিয়েছিলাম ইডিমার যে মেকানিজম। সেকেন্ডারি হাইপার অ্যালডোনিস্টোজ অ্যাডিশনাল পোরলি ক্যারেক্টারাইজড ইন্টারনাল মেকানিজম, ইডিমা হবে। ইডিমা কমানোর জন্য আমরা ডায়োরেটিক্স এবং লো সোডিয়াম ডায়েট, আমরা লবণটা রেস্ট্রিকশন করে দেই, পানি রেস্ট্রিকশন করি এবং ডায়োরেটিক্স দেই। যদি রেনাল ফাংশন ভালো থাকে তাহলে কম্বাইন্ড ডায়োরেটিক্স দিই, লুপ ডায়োরেটিক্স সাথে থায়াজাইড অথবা স্পাইরোনোল্যাকটোন এগুলো আমরা দিতে পারি। হাইপার কোলেস্টেরলেমিয়া, এটাও আমরা অলরেডি বলে ফেলেছি, নন স্পেসিফিক ইনক্রিজ ইন লাইপোপ্রোটিন সিনথেসিস বাই লিভার ইন রেসপন্স টু লো অনকোটিক প্রেসার। আমরা বললাম যে যখন প্লাজমা অনকোটিক প্রেসারটা কমে যাবে অ্যালবুমিন কমার জন্য, তখন লিপিড সিনথেসিসটা বেড়ে যাবে, মেইনলি এলডিএল কোলেস্টেরলটা বেড়ে যাবে, সেটাই হচ্ছে হাইপার কোলেস্টেরলেমিয়া। হাই রেট অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, যখন ব্লাডে কোলেস্টেরল বেড়ে যায় আমরা জানি যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তখন আমাকে স্টাটিন দিয়ে দিতে হবে, অ্যাট্রোভাস্টেটিন বা যেরকম অ্যান্টি কোলেস্টেরল লিপিড লোয়ারিং ড্রাগ যেগুলো আছে এগুলো আমাকে দিতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট আরেকটা কনসিকুয়েন্স হচ্ছে হাইপার কোয়াগুলেবিলিটি, ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে এখন কিন্তু কোভিড সিচুয়েশন চলতেছে, নেফ্রোটিক সিনড্রোমেও যে রিলেটিভ লস অফ ইনহিবিটরস অফ দ্য কোয়াগুলেশন, আমাদেরকে কোয়াগুলেশনের যেগুলা ইনহিবিট করতো অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি এবং প্রোটিন এস, এগুলো হয় কি ইউরিন দিয়ে পাস হয়ে চলে যায়, যেহেতু আমাদের ব্যারিয়ারটা ক্যাপিলারি ফিল্ট্রেশন ব্যারিয়ারটা রাপচার হয়, এবং লিভার ইনক্রিজ সিনথেসিস অফ প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরস, যেগুলো কোয়াগুলেশন করে এই সিনথেসিস ফ্যাক্টরগুলোকে লিভার বাড়ায় দিচ্ছে, এবং যেগুলো আমাদের জন্য অ্যান্টি কোয়াগুলেন্ট ফ্যাক্টর সেগুলো ইউরিন দিয়ে পাস হয়ে চলে যায়, যেমন অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস।
যার ফলশ্রুতিতে ভেনাস থ্রম্বোএম্বোলিজম হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, যেটা নিয়ে আমি আগেই বললাম। তখন আমরা কনসিডারেশন অফ প্রোফাইল্যাক্সিস ইন ক্রনিক অর সিভিয়ার নেফ্রোটিক সিনড্রোমে ওয়ারফেরিন এবং হেপারিন এগুলো আমরা ইউজ করব অ্যাকর্ডিং টু আইএনআর দেখে। হেপারিন যদি ইউজ করি, ওয়ারফেরিন। ইনফেকশন আর একটা কমন কজ, তোমরা পেডিয়াট্রিক্সে দেখেছো, অ্যাডাল্টদেরও দেখবা, যে হাইপোগামাগ্লোবিনেমিয়া। যেহেতু আমাদের অ্যালবুমিন, আইজিজি এগুলো ইউরিন দিয়ে পাস করে চলে যাচ্ছে, তা আমাদের তো ইমিউনিটি লস হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের ইনফেকশন হয়। মেনলি কি ইনফেকশন হয়? নিউমোকক্কাল এবং মেনিনজোকক্কাল ইনফেকশন। আমরা দেখবা যে অ্যাসাইটিস হয় বাচ্চাদের বা বড়দের, দেখবা পেটে যখন এক্সামিনেশন করতে যাবা দেখবা যে টেন্স অ্যাবডোমেন, প্রচন্ড পেট ব্যথা নিয়ে আসতেছে। তো এটা হচ্ছে নিউমোকক্কাল মেনিনজোকক্কাল ইনফেকশন দিয়ে হতে পারে। এই পেরিটোনাইটিস নাম হচ্ছে নিউমোকক্কাল পেরিটোনাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে হয় অর্গানিজমটা, যার জন্য পেরিটোনাইটিসটার নাম অনেক জিজ্ঞাসা করে, যে কেউ করতে পারলে অনেক ভালো নাম্বার পাওয়া যায়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে যেই পেরিটোনাইটিসটা হয় তাকে বলা হয় নিউমোকক্কাল পেরিটোনাইটিস। এগুলোতে আমরা কি করি? ইনফেকশন প্রিভেন্ট করার জন্য বাচ্চাদের বড়দের সবাইকে ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেই এবং 3 ইয়ারলি আমরা নিউমোকক্কাল ভ্যাকসিন দিয়ে থাকি। এখন আমরা আসবো, এটা জানতে পারলে ভালো, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকিউট কিডনি ইনজুরি ইন নেফ্রোটিক সিনড্রোম। আমাদের কথা ছিল যে নেফ্রোটিক সিনড্রোমে সাধারণত রেনাল ফেলিয়ার হয় না, কিন্তু কিছু কিছু কারণে হতে পারে। আমরা দেখে নিই একটু কি কি কারণে। যদি প্রি রেনাল ফেলিয়ার কজড বাই ভলিউম ডিপ্লেশন, আমরা এত বেশি ডায়াবেটিক্স ইউজ করেছি অথবা পেশেন্ট এত ভমিটিং করেছে, তার ভলিউমটা এত বেশি ডিপ্লেশন হয়েছে, তখন তার অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস যেটা হয়, এটিএন যেটা বলা হয়, এটাও ভলিউম ডিপ্লেশনের জন্য অথবা তোমার সেপসিস কোনো ইনফেকশনের জন্য হতে পারে। ইন্ট্রারেনাল ইডিমা, রেনাল ভেন থ্রম্বোসিস যদি হয়, তারপরে ট্রান্সফরমেশন অফ আন্ডারলাইং গ্লোমেরুলার ডিজিজ, আমাদের একটা ডিজিজ গ্লোমেরুলার আন্ডারলাইং ডিজিজগুলো যদি অ্যাগ্রাভেট হয় ইনফেকশন দিয়ে। অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রাগ, আমরা এই ট্রিটমেন্ট করতে যে আমরা এর আগের দিন বলেছি যে অনেকগুলো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ইউজ করি আমরা, যেমন প্রেডনিসোলন, তারপরে আমরা বলেছিলাম সাইক্লোফসফামাইড, ক্লোরামবিউসিল, মাইক্রোফিলানেট, মফিটিল, ট্যাক্রোলিমাস, অ্যাজাথায়োপ্রিন, ইভেন রিটুক্সিম্যাব, মনোক্লোনাল অ্যান্টিবডি। তো এগুলো কিন্তু প্রত্যেকটি ড্রাগেরই অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রাগ থেরাপি এগুলোর জন্য কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এছাড়া তোমার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়, এটাও বিভিন্ন ড্রাগ দিয়ে হতে পারে, ইভেন ডায়াবেটিক্স, ওভার ডায়াবেটিক্স, আমরা যদি বেশি পরিমাণ লুপ ডায়াবেটিক্স ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু ভলিউম ডিপ্লেশন হয়ে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এছাড়া ড্রাগস গুলোর নাম যদি ধরে, মেনলি হিমোডাইনামিক স্ট্যাবিলিটি আনস্টেবল করে এনএসআইডি এবং এসি ইনহিবিটরস ড্রাগ। আমরা জানি ডেভিডসনে প্রথমে দেখবা যে এফারেন্ট আর্টেরিয়াল এবং ইফারেন্ট আর্টেরিয়ালের উপর ভাস্কুলার টোনটাকে মেইনটেইন করে কিন্তু আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর। তো প্রোস্টাগ্ল্যান্ডিন সাধারণত এফারেন্ট আর্টেরিয়ালকে ভ্যাসোডাইলেটেশন করে এবং রেনাল ব্লাড ফ্লোটা, গ্লোমেরুলাসের ব্লাড ফ্লো কিন্তু এন্টার করে এফারেন্ট আর্টেরিয়াল দিয়ে। আমি যখন এনএসআইডি দিব তখন কিন্তু এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে, যার জন্য যে এফারেন্ট আর্টেরিয়ালটা যে ভ্যাসোডাইলেটেড ছিল সেটা কিন্তু আর ভ্যাসোডাইলেটেড হতে পারবে না, যার জন্য অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এবং ইফারেন্ট আর্টেরিয়ালে আমরা জানি যে ভাস্কুলার টোন মেইনটেইন করে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর। এখন আমি যদি অ্যাঞ্জিওটেনসিন ইনহিবিটর বা এআরবি ইনহিবিটর ব্লক করি, ওখানেও আমাদের প্রবলেম হতে পারে এবং অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এখন আমাদের আজকের সেকেন্ড টপিকটা, সেটা হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম। এটা হচ্ছে মেডিকেল এমার্জেন্সি, এই রোগীগুলোকে সাধারণত হাসপাতালে ইমিডিয়েটলি ভর্তি হতে হয়। The nephritic syndrome is characterized by the presence of hematuria in association with hypertension, oliguria, fluid retention, and declining renal function. এই পেশেন্ট প্রথমেই কমপ্লেইন নিয়ে আসবে যে তার ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে, বলবে যে আমার হেমাচুরিয়া হচ্ছে। পেশেন্টটা হাইপারটেনসিভ থাকবে, রোগী দেখেই বোঝা যাবে রোগী টক্সিক, রোগী ভমিটিং থাকবে, ইউরিন আউটপুট অনেক কম থাকবে এবং দেখা যাবে যে এদের সিরাম ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গিয়েছে, রেনাল ফেলিয়ার জিএফআরটা কমে গিয়েছে। নেফ্রাইটিক সিনড্রোম হচ্ছে মেইনলি হেমাচুরিয়া, হাইপারটেনশন, অলিগুরিয়া এন্ড রেনাল ফেলিয়ার, চারটা কম্পোনেন্ট: হেমাচুরিয়া, হাইপারটেনশন, oliguria, and renal failure. Patients with nephritic syndrome may also exhibit various degrees of proteinuria. Nephritic syndrome protein যেতে পারে, কিন্তু
নেফ্রোটিক সিন্ড্রোমের মতো 3.5 গ্রাম সাধারণত যাবে না, এটা 2 গ্রাম 5 গ্রাম এরকম যাবে, আরো কমও যেতে পারে, কিন্তু প্রোটিন যেতে পারে। The prominence of hematuria on deep stick alert the physician to the possibility of a glomerulonephritis. আমাদেরকে ডিপ স্টিক যদি করি তখনই ফিজিশিয়ানরা ইউরিন থেকে বুঝে যাবে যে এটা নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোমের কজ কি? বাচ্চাদের ক্ষেত্রে চিলড্রেন এবং অ্যাডোলেসেন্সদের হয় আইজিএ নেফ্রোপ্যাথি, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড হিনোক্স-শনলিন পারপুরা। আমরা এর আগের দিন বলেছিলাম যে আইজিএ নেফ্রোপ্যাথি হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিসের মধ্যে টপ মোস্ট, ওয়ার্ল্ডে যতগুলো গ্লোমেরুলোনেফ্রাইটিসের প্যাটার্ন আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যারাইটি হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। এছাড়া বাচ্চাদের যেটা হয় পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং হিনোক্স-শনলিন পারপুরা। হিনোক্স-শনলিন পারপুরা এবং আইজিএ নেফ্রোপ্যাথির ডিফারেন্স ধরে যারা খুব ভালো করে। আইজিএ নেফ্রোপ্যাথি হচ্ছে ইটসেলফ ডিজিজ অফ দ্য কিডনি, এটা কিন্তু কিডনি নিজস্ব ডিজিজ। মেসেঞ্জিয়ামের মধ্যে আইজিএ ইমিউনোগ্লোবুলিন আইজিএ ডিপোজিট হবে। আর হিনোক্স-শনলিন পারপুরা হচ্ছে হিনোক্স-শনলিন অ্যাবডোমিনাল পেইন এন্ড জয়েন্ট পেইন, সাথে এটা সফট টিস্যু কানেকটিভ টিস্যু ইনভলভমেন্ট করবে, জিআইটি ইনভলভ করবে এবং দেখবে যে পার রেক্টাল ব্লিডিং নিয়ে আসে, পেটে বাচ্চারা বলবে যে পেটে প্রচন্ড ব্যথা, পার রেক্টাল ব্লিডিং, জয়েন্ট পেইন, তারপরে তোমার র্যাশ, স্কিনে পারপিউরিক র্যাশ, আমরা যদি পাতে দেখি যে পারপিউরিক র্যাশ থাকে, দিস ইজ দ্য হিনোক্স-শনলিন পারপুরা, দ্য মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, সবগুলো সিস্টেমকে এটা ধরে। আর আইজিএ নেফ্রোপ্যাথি হচ্ছে অনলি ফর কিডনি। অ্যাডাল্টসদের কি হয়? গুডপাস্টার সিনড্রোম, এটা হচ্ছে তোমার অ্যান্টিগ্লোবুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ। এখানে একটা অ্যান্টিবডি তৈরি হয়, টাইপ 4 কোলাজেন টিস্যুর এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়, যেটাকে বলা হয় গুডপাস্টার সিনড্রোম। এই ডিজিজগুলো খুব ফ্যাটাল কন্ডিশন, মর্টালিটি খুব হাই, কারণ এখানে পালমোনারি হিমোরেজ হবে, হিমোপটাইসিস এন্ড রেনাল ফেলিয়ার হয়। পেশেন্টগুলো সার্ভাইভ করা খুব কঠিন যদি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট না দেওয়া যায়। এছাড়া হচ্ছে সিস্টেমিক লুপাস ইরাইথোমাটোসাস এসএলই, তোমরা মেডিসিনে পড়ছো এটা নিয়ে। এর আগের দিন আমরা বলেছিলাম র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, ওয়ান অফ দ্য টাইপ অফ প্রেজেন্টেশন অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে আমরা আরো পরে ক্লাস নেব, এটার অনেকগুলো ভ্যারাইটি আছে। এছাড়া ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস, মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা যেটা বললাম, আর একটা নাম হচ্ছে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড আদার আনকা স্মল ভেসেল ভাস্কুলাইটিস। These are the causes of nephritic syndrome অ্যাডাল্টসদের। এগুলোতে পেশেন্ট হাইপারটেনশন নিয়ে আসবে, টক্সিক থাকবে, রেনাল ফেলিয়ার থাকবে, ইউরিন আউটপুট থাকবে না, অলিগুরিয়া হবে এবং হেমাচুরিয়া নিয়ে আসবে মেইনলি। সেই ডিজিজগুলো হচ্ছে গুডপাস্টার্স, সিস্টেমিক লুপাস, র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস, মেমব্রেনোপ্রলিফারেটিভ এন্ড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। তাহলে আমরা খুব সহজে দুইটা তিনটা নাম যদি মনে রাখি, বাচ্চাদের ক্ষেত্রে কি হবে? আইজিএ নেফ্রোপ্যাথি, হিনোক্স-শনলিন পারপুরা এবং পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। অ্যাডাল্টদের ক্ষেত্রে এসএলই এক নম্বরে বলে, গুডপাস্টার্স, র্যাপিডলি প্রোগ্রেসিভ ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস, মেমব্রেনোপ্রলিফারেটিভ, স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এগুলো হচ্ছে নেফ্রাইটিক প্রেজেন্টেশন। এই পেশেন্টগুলো রেনাল ফেলিয়ার, হেমাচুরিয়া, হাইপারটেনশন, অলিগুরিয়া নিয়ে প্রেজেন্ট করে এবং এটা সব হাসপাতালে অ্যাডমিশন লাগে। নেফ্রাইটিক সিনড্রোমে আমরা কি দেখি? ইডিমা ইন দ্য ফেস অ্যান্ড লেগস, অলিগুরিয়া থাকে যার জন্য লো ইউরিন ভলিউম, হেমাচুরিয়া থাকবে, হাই ব্লাড প্রেশার থাকবে, কারো কারো জ্বর, ফিভার, উইকনেস, ফ্যাটিক নিয়ে আসতে পারে, লস অফ অ্যাপিটাইট, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন। আমরা বললাম রেনাল ফেলিয়ার হলে যা হয়, অ্যাকিউট কিডনি ইনজুরির জন্য লস অফ অ্যাপিটাইট, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন থাকে এবং ম্যালাইস থাকে। ডায়াগনোসিস অফ নেফ্রাইটিক সিনড্রোম, প্রথমে আমরা যে কোনো ডায়াগনোসিস করতে হলে প্রথমে যে কোনো একটা ক্লিনিক্যাল হিস্ট্রি লাগে, পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি দেখবো, হিস্ট্রি নেওয়ার পরে আমরা দেখবো যে তার অ্যাপিয়ারেন্স কেমন এবং ইউরিন কালারটা কেমন। এটা যদি ফোমি বা ফ্রদি হয় তাহলে তো এটা নেফ্রোটিক চলে গেল। আর যদি আমরা দেখি যে এটা স্মোকি কালার, রেডিশ, ইউরিনটা দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে দিস ইজ দ্য নেফ্রাইটিক, মানে হেমাচুরিয়া যাচ্ছে। এবং যদি ব্লাড প্রেশার চেক করি তার দেখবো যে ব্লাড প্রেশারটা অনেক বেশি, সিস্টোলিক, ডায়াস্টোলিক, ইডিমা থাকবে। ইউরিন ডিপস্টিক টেস্ট করে আমি হেমাচুরিয়া দেখতে পারি, অ্যালবুমিন যেতে পারে, ইউরিন অ্যানালাইসিস করে আমরা। এছাড়া ব্লাড টেস্ট করব এবং ফাইনালি কিডনি বায়োপসি করব। ব্লাড টেস্ট কি কি করব? আমরা সিরাম ইলেক্ট্রোলাইটস করে নেব অবশ্যই, যেহেতু রেনাল ফেলিয়ার ডেভেলপ করে। সিরাম সোডিয়ামটা কি কমে গিয়েছে, হাইপোনাট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া হয়ে যেতে পারে রেনাল ফেলিয়ারের জন্য, পটাশিয়াম বেড়ে যায়, সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যায়, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বেড়ে যায়।
এছাড়া আমরা ইমিউনোলজিক্যাল যেগুলো আমরা বললাম যে এসএলই বা ভাস্কুলাইটিস, র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস আইডেন্টিফাই করার জন্য আমরা সেকেন্ডারি ইমিউনোলজিক্যাল মার্কার গুলা করি, এএনএ টেস্ট করি, অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি করি গুড বাস্টার সিনড্রোমে, আনকা করি, তারপরে কমপ্লিমেন্ট লেভেল করি। আমরা বলেছিলাম যে হাইপো কমপ্লিমেন্টেমিয়ার কজ গুলো তোমরা পড়ে নিবা, পোস্ট-স্ট্রোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেমব্রেনোপ্রলিফারেটিভ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, 6টা কারণ আছে, হ্যাঁ, এগুলো দেখে নিতে হবে। এগুলো টেস্ট করার পরে আমাকে ইনভেসিভ টেস্টিং, ফাইনাল ডায়াগনোসিসের জন্য কিডনি বায়োপসিতে যেতে হবে। এই কিডনি বায়োপসি উইল প্রোভাইড এ fully definitive diagnosis of nephritic syndrome and may also reveal the underlying cause of nephritic syndrome depending on the underlying pathological process. এখন আমাদের এই নেফ্রোটিক সিনড্রোম, তারপরে গ্লোমেরুলোনেফ্রাইটিস কেন এত কঠিন মনে হয় এই কারণে যে এই টপিকগুলো কিন্তু পুরোটা হিস্টোপ্যাথোলজির উপর নির্ভর করে। প্যাথোলজি তোমরা যদি একটু রবিন্স প্যাথোলজিতে পড়তে পারো, এগুলোর কিন্তু প্রত্যেকটা টাইপ ডিফারেন্স এগুলো আছে। তো আমরা দেখা যায় যে 5th ইয়ারে ক্লিনিক্যাল ক্লাস করার পরে ওরকম 4th ইয়ারে যদি ভালো মতো প্যাথোলজি পড়া না থাকে, এই ডিজিজ গুলো কিন্তু সব প্যাথোলজিক্যাল। লাস্ট তো আমাকে হিস্টোপ্যাথোলজিক্যালি ডায়াগনোসিস করতে হবে, লাইট মাইক্রোস্কোপ, ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে, যে এটা আইদার মিনিমাল চেঞ্জ, মেমব্রেনাস, মেমব্রেনোপ্রলিফারেটিভ, আইজিএ নেফ্রোপ্যাথি, লুপাস, কোন ক্লাস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এগুলো কিন্তু আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করব। এই জন্য আমরা খুব শর্টকাট বলার চেষ্টা করছি গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং আজকের টপিক থেকে। বারবারই আমরা হিস্টোপ্যাথোলজিতে গিয়েছি যে গ্লোমেরুলাস কি জিনিস, টপ ক্যাপিলারিস, গ্লোমেরুলাসের পাশে কি থাকে, বোউম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাসে ব্লাড এফারেন্ট আর্টেরিয়াল দিয়ে ঢুকে এবং ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে। দেখো ব্লাড কিন্তু কোনো ভেইন দিয়ে বের হচ্ছে না, কেন? কারণ এটা হচ্ছে ফিল্টারেশন ব্যারিয়ার, ব্লাড ভলিউমটা যেন ঠিক থাকে, ব্লাড ফ্লো যাতে কোনো রকমের না কমে গেলে ফিল্টারেশনটা হবে না। যেন এফারেন্ট আর্টেরিয়াল দিয়ে ঢুকতেছে, ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে ব্লাডটা বের হয়ে বোউম্যানস স্পেসে যে পরে ইউরিন হয়ে চলে যাচ্ছে টিউবেলসে। তো এখন এই গ্লোমেরুলার ক্যাপিলারি আমরা বারবার বলেছি যে এখানে যে ফিল্টারেশন ব্যারিয়ারে 4টা জায়গায় এই অটোইমিউন ডিজিজ গুলো ইনভলভমেন্ট করে, ইমিউন ডিপোজিট হয়। একটা হচ্ছে এন্ডোথেলিয়াল, যেটা ক্যাপিলারি ওয়ালের সাথে যে সেলগুলো লাগানো থাকে, আর বাইরে থাকে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের বাইরের লেয়ার থাকে বলা হয় এপিথেলিয়াল বা পোডোসাইট, এবং এটা সারাউন্ডিং বাই কানেকটিভ টিস্যু থাকে মেসেনজিয়াম, ওখানেও ডিপোজিট হয়। তাহলে এই জিনিসগুলোতে হয়। গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেনটা যখনই রাপচার হয় তখনই কিন্তু আমাদের স্বাভাবিক অ্যালবুমিন ইউরিন থেকে যাওয়ার কথা ছিল না আমাদের শরীর থেকে, সেই অ্যালবুমিনটা চলে যায়, আরবিসি যায়, হেমাচুরিয়া যায়, এই তখনই আমাদের নেফ্রাইটিক সিনড্রোম শুরু হয় এবং কিডনি ড্যামেজ হওয়া শুরু হয়। তো এটা এই জন্য আমি হিস্টোপ্যাথোলজিটা প্রথম দিন অনেকগুলো ডায়াগ্রাম দেখিয়েছিলাম, আজকেও আমি আবার মনে করাই দিলাম। ফাইনালি এটা একটা ডেভিডসনের খুব ভালো একটা ছবি, যদি তোমরা দেখো যে এই পাশে দেখাচ্ছে নেফ্রোটিক সিনড্রোম আর এই পাশে দেখাচ্ছে হচ্ছে নেফ্রাইটিক। দেখো নেফ্রোটিকের দিকে রেড কালার দিয়ে কি কি আছে, নেফ্রোটিকের দিকে মিনিমাল চেঞ্জ আছে, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস আছে, মেমব্রেনাস আছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এগুলো কিন্তু দেখো নেফ্রোটিক সিনড্রোমের দিকে, এবং অ্যামাইলয়েডোসিস, এগুলো কিন্তু নেফ্রোটিক। আর এই যে দেখো নেফ্রাইটিক, এইদিকে এগুলো হচ্ছে নেফ্রাইটিক, হেমাচুরিয়া মেইন, সাথে প্রোটিনিউরিয়া থাকতে পারে। কি কি? এই যে গুড বাস্টার সিনড্রোম, অ্যান্টি-জিবিএম ডিজিজ, স্মল ভেসেল ভাস্কুলাইটিস আমরা বলেছিলাম, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই যে আইজিএ নেফ্রোপ্যাথি, এগুলো কিন্তু নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে আসে। ইভেন মেমব্রেনোপ্রলিফারেটিভ বা মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা মাঝামাঝি, এটা অনেক সময় নেফ্রোটিক সিনড্রোম নিয়েও আসতে পারে, আবার নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়েও আসতে পারে। তাহলে ডেভিডসনের এই ছবিটা সবাই যদি একবার করে দেখো, তাহলে কিন্তু আমাদের কোনটা ডিজিজ নেফ্রোটিক, কোনটা নেফ্রাইটিক, এটা কিন্তু আমাদের মনে থাকবে। এবং এখানে খুব সুন্দরভাবে মেকানিজম দেওয়া আছে, খুব সংক্ষিপ্ত আকারে। নেফ্রোটিক সিনড্রোমের মেকানিজম, ইনজুরি টু পোডোসাইটস, আমরা বলছিলাম যে বেসমেন্ট মেমব্রেনের বাইরে যে এপিথেলিয়াল লেয়ারটা, ওই ইনজুরি টু পোডোসাইট, চেঞ্জ আর্কিটেকচার, স্ক্যারিং হতে পারে, যে focal segmental glomerulosclerosis, যে glomerulus scarring, deposition of matrix or other elements. Clinical feature, which was overt proteinuria definition, more than 3.5 gram protein যায়, followed by albumin যায়,
ইডিমা হবে এবং ইন্টারভাস্কুলার ভলিউম ডিপ্লেশন হওয়ার জন্য হাইপোটেনশন, ইন্টারভাস্কুলার এক্সপানশন জন্য হাইপারটেনশন হতে পারে। এগুলো হচ্ছে তোমার নেফ্রোটিক। নেফ্রাইটিকের প্রেজেন্টেশনে ইনফ্লামেশন হবে, ব্রেক্স গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, ক্রিসেন্ট ফর্মেশন হবে। আমরা সেদিন বলেছিলাম যে র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলার নেফ্রাইটিসে মুন শেপ ক্রিসেন্টের মতো যদি হিস্টোপ্যাথোলজিতে প্রথম দিনে যদি আমরা বায়োপসি করতে পারি তাহলে এটা খুঁজে পাই। এবং ক্লিনিক্যাল ফিচার কি থাকে? হেমাচুরিয়া, ইডিমা, হাইপারটেনশন, অলিগুরিয়া, রেনাল ফেলিওর। এগুলো হচ্ছে তোমার নেফ্রাইটিক। তাহলে এটা হচ্ছে নেফ্রাইটিকের বক্স, এটা হচ্ছে নেফ্রোটিক্সের। এই ছবিটা আমার মনে হয় ডেভিডসনে তোমরা যদি খুব ভালো মতো দেখো অনেক ক্লিয়ার হয়ে যাবে এখানে। Finally, last slide আজকে, what are the difference between nephrotic syndrome and nephritic syndrome? কনসেপ্টটা কি হবে? নেফ্রোটিক হবে ইনসিডিয়াস আর নেফ্রাইটিক হবে অ্যাব্রাপ্ট। ইডিমা অবশ্যই নেফ্রোটিক সিন্ড্রোমে অনেক বেশি ইডিমা হবে, মোর দেন 3.5 গ্রাম। নেফ্রাইটিকে ইডিমা থাকবে কিন্তু এত থাকবে না, 1 গ্রাম 2 গ্রাম থাকতে পারে, 500 মিলিগ্রামও থাকতে পারে। ব্লাড প্রেশার নেফ্রোটিক সিন্ড্রোমে অবশ্যই নরমাল থাকবে কিন্তু নেফ্রাইটিকে অবশ্যই হাইপারটেনশন থাকবে। জুগুলার ভেনাস প্রেশার এখানে নরমাল থাকবে, এখানে অবশ্যই বেশি থাকবে। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। জেবিবি অবশ্যই রেস থাকবে। প্রোটিনিউরিয়া 4+, এখানে 2+। হেমাচুরিয়া নেফ্রোটিক সিন্ড্রোমে মে অর মে নট অকার, সাধারণত থাকে না, থাকলেও থাকতে পারে কিন্তু খুব কম, কিন্তু অবশ্যই নেফ্রাইটিক সিন্ড্রোমে হেমাচুরিয়া থাকবে। রেড ব্লাড সেল কাস্ট এখানে অ্যাবসেন্ট থাকবে, অবশ্যই এখানে প্রেজেন্ট থাকবে। এবং সিরাম অ্যালবুমিন অবশ্যই নেফ্রোটিক সিন্ড্রোমে লো থাকবে, লেস দেন 2.5 গ্রাম পার ডিএল, আর এখানে নরমাল থাকবে। তাহলে নেফ্রোটিক সিন্ড্রোম এবং নেফ্রাইটিক সিন্ড্রোমে আমরা ডিফারেন্সটা বুঝে গেলাম যে নেফ্রোটিক সিন্ড্রোমের মেইনলি 4টা কম্পোনেন্ট। ম্যাসিভ প্রোটিনুরিয়া মোর দেন 3.5 গ্রাম পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া, ফলোড বাই হাইপোঅ্যালবুমিনিয়া। যেহেতু এত অ্যালবুমিন চলে গিয়েছে ব্লাডে অ্যালবুমিন কমে যাবে। কতখানি কমবে? লেস দেন 2.5 গ্রাম পার ডিএল, ফলোড বাই, যেহেতু অ্যালবুমিন কমে গেল প্লাজমা অনকোটিক প্রেসার কমে যাবে এবং এখানে হরমোনাল অ্যাক্টিভেশন হবে, অ্যালডোস্টেরন সেকেন্ডারি অ্যালডোস্টেরনের জন্য তোমার ইডিমা ডেভেলপ করবে। এবং আরেকটা কি হবে? হাইপারলিপিডিমিয়া, যেহেতু প্লাজমা অনকোটিক প্রেসার কমে যাবে, লিভারটা এক্সেস সিনথেসিস অফ এলডিএল লাইপোপ্রোটিন ভিএলডিএল, যার জন্য হাইপারলিপিডিমিয়া হবে। আর নেফ্রাইটিক সিন্ড্রোমে দিস ইজ দ্য মেডিকেল এমার্জেন্সি, এখানে পেশেন্ট হাইপারটেনশন নিয়ে আসবে, হেমাচুরিয়া থাকবে, ইউরিন আউটপুট 400 সিসির নিচে কমে যাবে 24 ঘন্টা, অলিগুরিয়া এবং রেনাল ফেলিয়ার থাকবে। তো আজকে আমাদের এ পর্যন্তই ক্লাসটা। তো আমরা এই দুটা ক্লাসে যেটা সবচেয়ে বেশি কঠিন, আমাদের কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি বা ক্রনিক কিডনি ডিজিজ এগুলো লেকচার দেওয়ার সময় অনেক ভালো লাগে পড়তে, কারণ এগুলোর এত বেশি হিস্টোপ্যাথোলজি থাকে না, এগুলোর কারণ ট্রিটমেন্ট এইভাবে চিকিৎসা করলে হয়। কিন্তু এই গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড নেফ্রোটিক নেফ্রাইটিক সিনড্রোম এগুলো কিন্তু একটু হিস্টোপ্যাথোলজি মেইনলি তোমাদের ডেভিডসনে খুব সুন্দরভাবে দেওয়া আছে, যে ওই হিস্টোপ্যাথোলজির ছবিগুলো যদি দেখো এবং তোমরা যদি একটু ফিজিওলজি বায়োকেমিস্ট্রি চিন্তা করো যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ারের কি কি লেয়ার, কোথায় ইমিউন ডিপোজিট হয়, তাইলেই তোমরা নেফ্রোটিক এবং নেফ্রাইটিক গুলো বুঝে যাবা, এগুলোর কারণ বুঝবা। এবং আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিসের অনেকগুলো প্রেজেন্টেশন, 2টা প্রেজেন্টেশন আমরা আজকে করে ফেলেছি। এরপরে যদি আমরা চান্স পাই তাহলে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে ক্লাস নেব। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।